সুমন্স, ইস্যু অফ সুমন্স এবং সার্ভিস অফ সুমন্স এই দুইটা একটা সিভিল প্রসিডিংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। সিপিসির অর্ডার পাসে ইস্যু অফ সুমন এবং সার্ভিস অফ সুমন্স নিয়ে রুলস রেগুলেশন এইগুলো আলোচনা করা হয়েছে। আর সিভিল রুলস অ্যান্ড অর্ডার্সের চ্যাপ্টার 3-এ মূলত আরও বিস্তারিত আলাপ করা হয়েছে এই ব্যাপারে। আমরা মনে রাখার জন্য সুমন্স SUMON একটা বাদ দিয়ে যদি সুমন লিখি তাইলে 5টা শব্দ হয়, 5টা অক্ষর হয়। এই 5টা অক্ষর আমরা অর্ডার পাস মনে রাখবো, এবং যদি বাংলা লিখি সুমন তাহলে 3টা অক্ষর। এখানে সিভিল রুলস অ্যান্ড অর্ডার্সের চ্যাপ্টার 3 মনে রাখবো। এই চ্যাপ্টারে মূলত আলোচনা করা হয়েছে যে সুমন বলতে কি বোঝায়, অবজেক্ট অফ সুমন্স, তারপর সুমন ইস্যু এবং সার্ভিস কিভাবে হবে ডিফেন্ডেন্টের কাছে, এইসব প্রসেস নিয়ে কথা বলতে বলা হয়েছে। মিনিং অফ সুমন্স, সুমন মানে একটা চিঠিপত্র বোঝায় যেটা কোর্ট ইস্যু করে সাধারণত কোনো একজন ব্যক্তিকে যদি ডাকে। সুমন শব্দটার অর্থ যদি করি আমি সমন জারি করা, মানে কাউকে ডেকে পাঠানো। কোর্ট যদি মনে করে যে কাউকে তার প্রয়োজন তাইলে সে তাকে ডেকে পাঠায়। এই ডেকে পাঠানোটাকে সমন বলা হয়েছে। যখন কোনো একজন প্লেইনটিভ একটা কেস ফাইল করে তখন ডিফেন্ডেন্টকে তো ইনফর্ম করতে হবে যে তোমার নামে কেসটা করা হয়েছে, তুমি এখন আদালতে আসো এবং কেসটা লড়ো। এই যে লড়ার জন্য তাকে ইনফর্ম করা, এইটা হচ্ছে সমন। কোর্টে হাজিরা দেওয়া এবং মামলা লড়ার জন্য তাকে ইনফর্ম করতে হবে। এখানে ইন্টিমেশন বলা হচ্ছে, দ্য ইন্টিমেশন হুইচ ইজ সেন্ট টু দ্য ডিফেন্ডেন্ট বাই দ্য কোর্ট ইজ টেকনিক্যালি নোন অ্যাজ সমন্স। এই ইন্টিমেশন এখানে অর্থ হচ্ছে অবগতি বা বিজ্ঞাপন। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার নামে একটা মামলা করা হয়েছে, আপনি আসেন, নাইলে আমরা কিন্তু যাই তাই করে ফেলবো, মানে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, অবজেক্ট অফ ইস্যুইং সুমন কি? এই সুমন ইস্যু করার অবজেক্ট কি? যখন একজন প্লেনটিভ একটা ডিফেন্ডেন্টের বিরুদ্ধে সু করে এবং সে একটা রিলিফ চায়, তো এইখানে ডিফেন্ডেন্টকে অবশ্যই তো অপরচুনিটি দিতে হবে তার এই অভিযোগ বা এই প্লেনটিভের চাওয়ার বিপরীতে তার কি বলার আছে, সে এটার সাথে অ্যাগ্রি করে কিনা, বা দ্বিমত পোষণ করলে কোথায় দ্বিমত পোষণ করে, তার দ্বিমত পোষণ করা যৌক্তিক কতখানি, এই বিষয়ে তার কাছে কোর্ট জানতে চায়। যে প্রসেসের মাধ্যমে জানতে চায়, যে চিঠির মাধ্যমে জানতে চায়, সেই প্রসেস বা চিঠি হচ্ছে সমন বা সুমন্স। এইটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপাল আছে, অডি আল্টারেম পার্টেম, নো ওয়ান শুড বি কন্ডেমড আনহার্ট, এই প্রিন্সিপালটার একটা বাস্তবায়ন বলা যেতে পারে। যদি কোনো একজন ডিফেন্ডেন্টকে সুমন সার্ভ করা না হয়, তাইলে তার বিরুদ্ধে যদি কোনো একটা ডিক্রি দেওয়া হয় প্লেন্টের মাধ্যমে, তাহলে সেটা তার উপর আর বাইন্ডিং হবে না, তাকে সেটা বাধ্য করবে না কোনো একটা কিছু করতে বা কোনো একটা কিছু করা থেকে বিরত রাখতে। ইস্যু অফ সুমন্স টু ডিফেন্ডেন্টস, সেকশন 27-এ বলা আছে, হোয়ার এ স্যুট হ্যাজ বিন ডিউলি ইনস্টিটিউটেড, a summons may be issued to the defendant to appear and answer the claim of the plaintiff. যখন যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে কোনো একটা স্যুট ফাইল করা হয়, তখন কোর্ট ডিফেন্ডেন্টকে একটা সমন জারি করবে, তাই কোর্টে উপস্থিত হয়ে প্লেইনটিফের যে ক্লেম এইটা জবাব দেওয়ার জন্য। কোর্টের এই সমন জারি করার জন্য একজন অফিসার নিয়োগ দেওয়া থাকে, যিনি এই প্লেইন ফাইল করার 5 কার্যদিবসের মধ্যে ডিফেন্ডেন্টকে একটা সমন ইস্যু করবে। এই সমন যদি 5 দিনের মধ্যে না করে তাইলে সেটা মিসকন্ডাক্ট হিসেবে গণ্য করা হবে। কিন্তু যদি এই প্লেইন ফাইল করার পরে এর মধ্যে যদি যে ডিফেন্ডেন্ট সে কোর্টের সামনে এসে হাজির হইয়া সব দায় স্বীকার করে নেয়, তাইলে আলাদা করে এই সমন জারি করতে হবে না। প্রত্যেকটা সমন জাজ নিজে সিগনেচার করবে, অথবা এই মর্মে যে অফিসার নিয়োগ দেওয়া থাকবে সে সিগনেচার করবে, আর কোর্টের যে সিল সেই সিল দেওয়া থাকবে এই সমনের মধ্যে। আর এটা অবশ্যই যে সময় সমন জারি করা হবে সেই সমনের সাথে প্লেইন্টের একটা কপি অথবা একটা সুসংগত স্টেটমেন্ট দেওয়া থাকবে যে তোমার নামে এই অমুকে মামলা করছে এবং এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে যখন কোর্ট মনে করবে যে ডিফেন্ডেন্টের পার্সোনাল অ্যাপিয়ারেন্সের প্রয়োজন আছে, তাইলে তার নিজেকে একটা নির্দিষ্ট ডেটে হাজির হইতে বলবে ইন পার্সন। আর যদি কোর্টের কাছে মনে হয় যে
প্লেনটিভেরও পার্সোনাল অ্যাপিয়ারেন্সের দরকার আছে ওই দিন, তাইলে প্লেনটিভেরও ওই দিন আসতে বলবো। ডিফেন্ডেন্টের যেদিন আসতে বলবে প্লেনটিভেরও একই দিন কোর্টের সামনে আসতে বলবে। আইসা তারপরে দেখবে বিষয়টা কি। ডিফেন্ডেন্ট যার উপরে সমন জারি করা হয়েছে সে যদি একেবারে স্পষ্ট করে বলা না থাকে যে ইন পার্সন উপস্থিত হওয়া লাগবে কোর্টে, তাইলে সে ইন পার্সন আসতে পারে, নিজেও যাইতে পারে, অথবা এমন কোনো লয়ার উনি যারে নিযুক্ত করবে তার জন্য লড়ার জন্য তাকে হাজির হইতে বলতে পারে, যে সব ম্যাটেরিয়াল কোশ্চেন্সের উত্তর দিতে পারবে ওই রিলেটেড। অথবা এমন কোনো লয়ার এর সাথে কিছু মানুষজন যারা ফ্যাক্ট সম্পর্কে জানে, যারা উকিলকে বলতে পারবে যে কাহিনী এই এই বিষয়টাই, তাদের নিয়ে তারা কোর্টের সামনে হাজির হইতে পারবে। এক্সামশন ফ্রম অ্যাপিয়ারেন্স ইন পার্সন। কোর্ট সবাইকে ইন পার্সন কোর্টের সামনে হাজির হইতে বলতে পারে না, এখানে কিছু এক্সামশন আছে। কোর্ট তার যে লোকাল লিমিট আছে অরিজিনাল জুরিসডিকশনের, সেই অরিজিনাল জুরিসডিকশনের বাইরের কাউকে সে কোর্টের সামনে ইন পার্সন হাজির হইতে বলতে পারবে না। কোর্ট এমন কাউকে কোর্টের সামনে হাজির হইতে বলতে পারবে না যার বাড়ি কোর্ট থেকে 50 মাইলের বেশি দূরে, যেখানে যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো না, অথবা যেখানে রেলওয়ে অথবা স্টিমার আছে। 6/5 পথ যদি স্টিমার এবং রেলওয়ে থাকে, সেই সব ক্ষেত্রে 200 মাইলের বেশি যদি হয় তার বাড়ি এবং কোর্টের দূরত্ব, তাইলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে ইন পার্সন কোর্টে হাজির হতে বলতে পারবে না। অথবা এমন কোনো মহিলাকে সে কোর্টের সামনে ইন পার্সন হাজির হতে বলতে পারবে না যেটা লোকাল কাস্টম বা চিরাচরিত যে প্রথা, সেইখানে ওই মহিলার হাজির হইতে হইবে এমন কোনো বাধ্যবাধকতা কেউ আরোপ করতে পারবে না, এটা যদি নিয়ম হয়। যেমন অনেক জায়গায় যদি এরকমভাবে পর্দা করে, এইটা সাধারণত আগের দিনে বেশি অ্যাপ্লিকেবল হইতো, মহিলারা কোর্টে আসতে চাইতো না সেই সব ক্ষেত্রে। অথবা যদি সরকারের বা গভর্নমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে কন্টেন্টস অফ সুমন্স। কোর্ট মূলত সুমন ইস্যু করার সময় ঠিক করে দিবে যে এইটা ইস্যু সেটেলমেন্ট করার জন্য নাকি ফাইনাল ডিসপোজালের জন্য। যদি ফাইনাল ডিসপোজালের জন্য হয়ে থাকে বা যদি ইস্যু সেটেলমেন্টের জন্য হয়ে থাকে, ওইটি স্পেসিফিকভাবে সুমন্সের মাধ্যমে বলে দেবে, সুমন্সের মধ্যে স্পেসিফাই করে দেবে যে এটি কিসের জন্য। এবং স্মল কস্ট কোডের ক্ষেত্রে এইটা শুধুমাত্র ফাইনাল ডিসপোজাল অফ স্যুটের জন্যই করা হয়ে থাকবে, মানে ওই এক বসাতেই যেদিন ওদের কোর্টে অ্যাপিয়ারেন্সের জন্য ডেট দিবে ওই দিনেই এই স্যুটটা শেষ করে দেবে, মানে একটা নিষ্পত্তিমূলক রায় দিয়ে দেবে। আর এই ক্ষেত্রে অ্যাপিয়ারেন্সের যে ডেট ফিক্স করবে, এই ডেটটা মূলত ফিক্স করবে হচ্ছে কোর্টে ওই সময় কীরকম মামলা আছে, তারপরে কোর্টের থেকে ডিফেন্ডেন্টের যে জায়গায় থাকে সাধারণত নর্মাল রেসিডেন্ট তার মধ্যবর্তী দূরত্ব, এই সব কিছুর উপর ভিত্তি করে কোর্ট এমন একটা ডেট ফিক্স করবে যাতে ওই ডিফেন্ডেন্ট হাতে পর্যাপ্ত সময় পায় কোর্টে উপস্থিত হবার জন্য। কোর্টে উপস্থিত হওয়া এবং যে উত্তর দেওয়ার জন্য যদি সমন ইস্যু করা হয়, তাইলে একই সাথে নির্দেশনা দেওয়া হবে তার কাছে যেসব ডকুমেন্ট আছে বা যেসব ডকুমেন্ট দিয়ে সে তার কেসের পক্ষে লড়বে, ওইসব ডকুমেন্ট কোর্টের সামনে উপস্থিত করবে। এবং যদি এই সমনটা ফাইনাল ডিসপোজাল অফ স্যুটের জন্য হয়, তাইলে ডিফেন্ডেন্টকে ওই দিন যেদিন উপস্থিত হতে বলবে সেই একই দিনে তার যেসব সাক্ষী আছে, যে উইটনেস, তাদেরকে নিয়ে আসতে বলবে এভিডেন্স হিসেবে, যাদের উপর ভিত্তি করে সে তার কেসটা চালাইতে চায়। সার্ভিস অফ সমন্স আপন ডিফেন্ডেন্টস, এখানে ডিফারেন্ট মুড সম্পর্কে বলা আছে, যেমন সার্ভিস অফ সমন্স বাই অফিসার অফ দ্য কোর্ট, সার্ভিস অফ সমন্স বাই প্লেনটিভ, সার্ভিস অফ সমন্স বাই পোস্ট, সাবস্টিটিউটেড সার্ভিস অফ সমন্স অ্যান্ড সার্ভিস অফ সমন্স ইন স্পেশাল কেসেস। এগুলো আবার প্রত্যেকটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে আর এইখানে সিপিসির অর্ডার 5-এর রুল 9, 10, 11-তে সার্ভিস অফ সমন্স বাই অফিসার অফ দ্য কোর্ট এইটা নিয়ে বলা আছে। যখন ডিফেন্ডেন্ট কোর্টের যে জুরিসডিকশন এর মধ্যে থাকবে, অথবা ডিফেন্ডেন্টের যে এজেন্ট যে সুমন পাইতে পারে, পাওয়ার এখতিয়ার আছে, সে যদি ওই কোর্টের জুরিসডিকশনের মধ্যে থাকে, মধ্যে বাস করে, তাইতে ওই কোর্টের একজন অথরাইজড অফিসার যাকে এই সুমন সার্ভিস করার জন্য নিয়োগ করা হয়েছে, ওনার কাছে এই সুমনটা যাবে সুমন ইস্যু করার জন্য, অথবা কুরিয়ার সার্ভিসের কাছে যাবে। কুরিয়ার সার্ভিসের একটা লিস্ট বানাই দেবে ডিস্ট্রিক্ট জাজ, যেইখান থেকে এই সুমনটা ইস্যু হইতে পারে। এখন যে
প্রপার অফিসার সেইটা যে কোর্ট থেকে সমন ইস্যু করা হবে ওই কোর্টেরই হওয়া লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। দেখা গেছে অনেক সময় অন্য কোর্টেরও হইতে পারে। আর যদি এইখানে যে প্লেইনটিফ সে যদি আপিল করে বা সে যদি অনুরোধ করে, তাইলে তার মতো কইরা ফ্যাক্সে বা ইমেইলের মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পাঠানো যেতে পারে, কিন্তু সেটা প্লেইনটিফের নিজ খরচায় পাঠাইতে হবে। আর ডিস্ট্রিক্ট জাজ এইখানে যে কুরিয়ার সার্ভিসের একটা লিস্ট তৈরি করবে এবং এই লিস্টটা সময়ে সময়ে আপডেট হবে। যেইটা এই ডিস্ট্রিক্ট জাজের আন্ডারে যেসব কোর্ট আছে এই কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন অনুযায়ী এইটা আর কি যে অ্যাপ্লিকেবল হবে সেটা ঠিক করে দেবে, একটা এনলিস্ট করে দেবে, এই বিষয়ে আর কি অবগত করবে তাদের। আর এইটা যে অ্যাপয়েন্টেড অফিসার তাকে অবশ্যই 30 দিনের মধ্যে এইটা সার্ভ করতে হবে, পাওয়ার 30 দিনের মধ্যে। সে যদি এইটা সার্ভ করতে ব্যর্থ হয় 30 দিনের মধ্যে, তাহলে সেটা একটা মিসকন্ডাক্ট হিসেবে গণ্য করা হবে। আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে যদি কুরিয়ার সার্ভিস এইটা 30 দিনের মধ্যে সার্ভ করতে না পারে, তাইলে এই কুরিয়ার সার্ভিসের যে লিস্ট এই লিস্ট থেকে এক্সক্লুড করা হবে। আর এই সুমনটা অবশ্যই যে সময় ডেলিভার করা হবে তখন ওই কপিটা অবশ্যই যে জাজ তার সিগনেচার থাকতে হবে, অথবা এই 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 মর্মে যে অফিসার অ্যাপয়েন্টেড থাকবে তার সিগনেচার থাকতে হবে এবং কোর্টের সিল সহকারে এখানে সিল দেওয়া থাকবে। আর যদি ডিফেন্ডেন্ট একজনের অধিক হয় মানে একাধিক হয়, তাইলে প্রত্যেকের কাছে এইভাবে সমন ইস্যু করতে হবে। সার্ভিস অন দ্য ডিফেন্ডেন্ট ইন পার্সন অর অন এজেন্ট এক্সেট্রা। যদি এটা প্র্যাকটিকেবল হয় যে সার্ভিস অফ সুমন ডিফেন্ডেন্টকে সরাসরি করা যাবে, তাইলে সেটা সরাসরি করতে হবে। যদি না তার এমন কোনো এজেন্ট থাকে যাকে এই সুমন সার্ভিস যদি করা হয়, তাইলে সেটা সাফিসিয়েন্ট হবে। এইখানে কোনো একটা বিজনেস রিলেটেড যদি একটা স্যুট হয়, তাইলে যেই লোকটার অ্যাগেনস্টে মামলা করা হয়েছে সে যদি ওই এলাকায় বাস না করে, তাইলে তার যে ব্যবসার ক্ষেত্র এবং তার যে ব্যবসায়িক এজেন্ট থাকবে বা ম্যানেজার থাকবে, ওই সময় সার্ভিস অফ সুমন্সের ক্ষেত্রে ওই ম্যানেজার বা এজেন্ট একজন সাফিসিয়েন্ট পার্সন হিসেবে বিবেচিত হবে। এবং এক্ষেত্রে একটা শিপের যে মাস্টার, সেই মাস্টার অবশ্যই শিপের যে ওনার তার একজন এজেন্ট হিসেবে বিবেচিত হবে। আর যদি এই স্যুটটা কোনো একটা ইমুভেবল প্রপার্টির জন্য হয় বা ইমুভেবল প্রপার্টির রেসপেক্টে যদি একটা কম্পেনসেশন চাওয়া নিয়ে স্যুট হয়, তাইলে সেক্ষেত্রে যদি ডিফেন্ডেন্টকে সরাসরি সার্ভিস করা না যায় এই সমন, তাইলে ওই যে প্রপার্টি ওই ইমুভেবল প্রপার্টির ইনচার্জে যে লোক থাকবে তাকে যদি এই সার্ভিসটা করা হয়, এই সুমন সার্ভিস করা হয়, তাহলে সেটা একদম সাফিসিয়েন্ট বা প্রপার পার্সন হিসেবে বিবেচিত হবে। আর যদি এমন হয় যে ডিফেন্ডেন্টকেও পাওয়া যাইতেছে না, আর যে ডিফেন্ডেন্টের কোনো এজেন্ট বা ওর কোনো ব্যবসায়িক ম্যানেজারও পাওয়া যাইতেছে না, তাইলে ওর ফ্যামিলির যে কোনো প্রাপ্তবয়স্ক মেম্বারকে এই সুমনটা ইস্যু করা যাবে বা সার্ভিস করা যাবে, তার কাছে দেওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে ফ্যামিলি মেম্বার হিসেবে একজন চাকরকে গণ্য করা যাবে না। পার্সন সার্ভ টু সাইন অ্যাকনোলেজমেন্ট। যখন কোনো একজন সার্ভিং অফিসার এই এক কপি সুমন্স ডিফেন্ডেন্টকে পার্সোনালি সার্ভ করে, অথবা তার কোনো এজেন্ট অথবা এমন কোনো পার্সন যিনি ডিফেন্ডেন্টের পক্ষে এই সার্ভিসটি গ্রহণ করে, তার একটা সিগনেচার লাগবে এবং সে যে এটা গ্রহণ করছে এর একটা অ্যাকনোলেজমেন্ট, এটা অরিজিনাল যে সুমন্স তার উপরে লিখিতভাবে দেওয়া থাকবে। আর হচ্ছে প্রসিডিউর হোয়েন ডিফেন্ডেন্ট রিফিউজেস অর অ্যাকসেপ্ট সার্ভিস অর ক্যান নট বি ফাউন্ড। যখন কোনো একজন ডিফেন্ডেন্ট তাকে পাওয়া সত্ত্বেও সে এই সুমন অ্যাকসেপ্ট করতে রিফিউজ করে, তখন অথবা যদি এমন হয় যে ওই ডিফেন্ডেন্টকে খুঁজেই পাওয়া যাইতেছে না বা তার কোনো এজেন্টও নাই তার পক্ষে এই সুমনটা গ্রহণ করার জন্য, তাইলে ওই সার্ভিং অফিসার সুমন্সের একটা কপি, সাধারণত সে যে জায়গায় বাস করে অথবা সে যে জায়গায় ব্যবসা বাণিজ্য করে এমন একটা জায়গায়, তার আউটার ডোর অথবা এমন একটা সুবিধাজনক জায়গায় যেখান থেকে সহজেই এটা দেখা যায় কপিটা, এমন একটা জায়গায় সে ঝুলাই দেবে। এবং সে যার মাধ্যমে ওই বাড়ি বা ব্যবসার ক্ষেত্র
পরিচিত হয়েছে তার একটা নামধাম ঠিকানা এইগুলো সে সংগ্রহ করে নিয়ে আসবে এবং কী জন্য সেই কাজটা করলো, যে ডিফেন্ডেন্টকে না দিয়ে বা এজেন্টকে না দিয়ে সেইভাবে বাড়ি বা অফিসের সামনে ঝুলাই দিয়ে আসলো, তার রিজন বা যে পরিবেশ পরিস্থিতি সার্কামস্টেন্স এই সব কিছু একেবারে বিস্তারিতভাবে লিখবে এবং লিখা যে অরিজিনাল কপির সাথে জমা দিতে হবে। সিপিসির অর্ডার 5 রুল 18-তে বলা আছে এন্ডোর্সমেন্ট অফ টাইম অ্যান্ড ম্যানার অফ সার্ভিস। অর্ডার 5 রুল 16-তে যেভাবে বলা আছে যে পার্সন সার্ভ টু সাইন অ্যাকনোলেজমেন্ট, যেই মানুষটার কাছে বা যে ডিফেন্ডেন্টের কাছে এই সুমন সার্ভিস হইল তার একটা অ্যাকনোলেজমেন্ট লাগবে, তার একটা সিগনেচার লাগবে। তো এইটাই একটা প্রলম্বিত অংশ এইখানে রুল 18-তে বলা আছে যে রুল 16-র মাধ্যমে যেভাবে সার্ভিস করা হইল সেইটার ডিটেলস অফিসিয়ালি রেকর্ড করতে হবে। যেমন কিভাবে তার কাছে সুমনটা সার্ভিস করা হয়েছে, যদি কোনো ব্যক্তি ওই লোককে চিনেই দিয়ে থাকে তাইলে তার নাম, অ্যাড্রেস এবং ওই সুমন সার্ভিস করার সময় যদি কেউ সাক্ষী থাকে তাইলে তার যেসব নাম ধাম বিবরণী এইগুলো ডিটেলসই রেকর্ড করতে হবে। এক্সামিনেশন অফ সার্ভিং অফিসার। ল তো মূলত কাউরে অন্ধভাবে বিশ্বাস করে না, একজন সার্ভিং অফিসার যে সবসময় সৎ হবে এমন না। তো দেখা যায় যে আমরা অর্ডার 5 রুল 17-তে যেটা দেখলাম, যদি কোনো একজন ডিফেন্ডেন্ট এই সুমন্স অ্যাকসেপ্ট করতে অস্বীকার করে বা যদি রিফিউজ করে তাইলে, অথবা তাকে যদি খুঁজে না পাওয়া যায় বা তার কোনো এজেন্ট না থাকে এই ক্ষেত্রে, তাইলে যে সার্ভিং অফিসার সে চাইলে তার বাড়ি অথবা ব্যবসার ক্ষেত্রে আউটডোরে বা অন্য কোনো জায়গায় সুবিধামূলকভাবে একটা কপি, সুমন্সের একটা কপি ঝুলাই দিয়ে আসতে পারে। তো এইটা ঠিকমতো ঝুলাইছে কিনা বা এটা ঠিকমতো ডিউলি সার্ভড হয়েছে কিনা এইটা চাইলে কোর্ট পরীক্ষা করে দেখতে পারে। যদি এটা কোনো একটা এফিডেভিটের মাধ্যমে সার্ভিস অফিসার ভেরিফাইড না করে তারপরে চাইলে কোর্ট তারে অন ওথে এক্সামিন করতে পারে, অথবা অন্য কোনো একটা কোর্টের মাধ্যমে সে এক্সামিনড হইতে পারে, অন্য কোনো প্রসিডিংস বা আরও ইনকোয়ারি করার মাধ্যমে, এবং কোর্টে ডিক্লেয়ার করতে পারে যে সুমন্স ডিউলি সার্ভড হয়েছে কি হয় নাই। এবং এইখানে সার্ভিং অফিসার উপরে যে ডিক্লারেশনটা আসবে এইটারে অবশ্যই এই যে একটা এভিডেন্স অফ ফ্যাক্ট হিসেবে ধরা হবে যে সার্ভিস ইস্যু করা হয়েছে অথবা অ্যাটেম্প টু সার্ভিস অফ সুমন্স করা হয়েছে। সার্ভিস অফ সুমন্স বাই প্লেনটিভ, এর আগে অর্ডার 5 এবং রুল 9 সিপিসিতে সার্ভিস অফ সুমন্সের কথা বলা আছে, যেখানে কোর্টের কোনো একজন অ্যাপয়েন্টেড অফিসার অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সুমন্স ইস্যু করা হয়ে থাকে। কিন্তু এখানে বলা আছে যদি প্লেনটিভ অ্যাপ্লিকেশন করে যে একজন ডিফেন্ডেন্টের অ্যাপিয়ারেন্সের জন্য যে সমন ইস্যু করা হবে সেটা সে নিজে সার্ভ করবে, তাইলে অনেক সময় তাকে কোর্ট পারমিট করতে পারে। কিন্তু এক্ষেত্রে যে ওই সুমন্সের একটা কপিতে যে জাজ তার সিগনেচার থাকতে হবে এবং কোর্টের সিল থাকা লাগবে। এবং এখানে প্লেনটিভের একটা রেসপন্সিবিলিটি আছে যে এটা এর আগে যে সার্ভিং অফিসার বা কুরিয়ার সার্ভিস তাদের যে রেসপন্সিবিলিটি ছিল এখানে সেকশন 16 এবং 18-র সেকশন 16 না, রুলস 16 এবং 18-র আন্ডারে এখানে প্লেনটিভেরও সেই একই রকমের রেসপন্সিবিলিটি থাকবে। যেমন সে যদি ডিফেন্ডেন্টকে বা তার এজেন্টকে বা তার পক্ষ থেকে যদি কাউকে এই সুমনটা সার্ভিস দেয় তাইলে তার একটা অ্যাকনলেজমেন্ট লাগবে এবং তার যে ডিটেলস, অথবা কেউ যদি তাকে ওই ডিফেন্ডেন্টে চিনেই দেয় বা যদি কেউ ওইখানে সাক্ষী থাকে এইটার ডিটেলস অবশ্যই রেকর্ড করে জমা দেওয়া লাগবে। কিন্তু যদি এইখানে সুমন সার্ভিস করতে ব্যর্থ হয় বা যে ডিফেন্ডেন্ট সে যদি এইটা রিফিউজ করে অ্যাকসেপ্ট করতে, অথবা তাকে যদি পাওয়া না যায় বা তার জন্য যদি কোনো অথরাইজড এজেন্ট না থাকে, এই ক্ষেত্রে কোর্ট স্বাভাবিক প্রক্রিয়ায় এমনিতে প্লেনটিভের আবেদন করা ছাড়া যেভাবে সুমন ইস্যু করা হইতো ওই একই প্রক্রিয়ায় সুমন ইস্যু করতে পারবে। সার্ভিস অফ সুমন্স বাই পোস্ট,
এর আগে আমরা দেখছি যে কোর্ট কিভাবে মূলত সুমন সার্ভিস করবে। সাধারণত একজন কোর্টের অ্যাপয়েন্টেড অফিসার অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোর্ট এই সুমন ইস্যু করে থাকে। তারপরে যদি প্লেনটিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজে সুমন সার্ভিস করতে চায় সেই ক্ষেত্রে সেইটাও কোর্ট পারমিট করতে পারে। এগুলো তো করবেই, স্বাভাবিক প্রক্রিয়া। এর পাশাপাশি এডিশনাল হিসেবে কোর্ট পোস্টের মাধ্যমে এই সুমনটা সার্ভিস করবে। সুমনটা সার্ভিস করার ক্ষেত্রে একটা প্রিপেইড অ্যাকনোলেজমেন্ট ডিউ কভার, এইটা মূলত যে স্বীকারোক্তিনামা আগে থেকে প্রিপেইড, আগে থেকে এটার জন্য পে করা হয়। স্বীকারোক্তিমূলক বক্তব্য আনার জন্য ওই পোস্ট অফিসকে পে করা লাগে। স্যার যে বলছিল যে 3 ধরনের থাকে, পোস্ট কার্ড থাকে। এই পোস্ট কার্ডের মধ্যে সবথেকে যেটা দামি সেটা হচ্ছে গিয়ে যে প্রিপেইড অ্যাকনোলেজমেন্ট ডিউ কভার এইটা। তো এইটার মাধ্যমে ওই ডিফেন্ডেন্ট অথবা ওর যে অথরাইজড এজেন্ট বা ওর পক্ষ থেকে একজন সুমন রিসিভ করতে পারে এমন কাউকে হচ্ছে গিয়ে পোস্টের মাধ্যমে এটা পাঠানো হবে। এটা কারেক্ট অ্যান্ড ফুল অ্যাড্রেস বা কমপ্লিট অ্যাড্রেস ওটার উপর লিখে তারপর দিতে হবে। আর যদি এমন মনে হয় কোর্টের যে এই পোস্ট অফিসের মাধ্যমে সুমন সার্ভিস করা এটা অপ্রয়োজনীয় বা আননেসেসারি, তাইলে সে এইটা নাও করতে পারে। আবার এই যে পোস্টের মাধ্যমে সুমন সার্ভিস করার বিষয়টা কোর্ট ধরে নেবে যে এটা ডিউলি সার্ভড হয়েছে ডিফেন্ডেন্টের কাছে, যদি এমন হয় যে অ্যাকনোলেজমেন্ট ডিউ কভার যেটা মানে স্বীকারোক্তিনামা, ওইটাই যদি ডিফেন্ডেন্ট বা তার পক্ষ থেকে এজেন্ট বা অন্য কেউ সিগনেচার করে কোর্টের কাছে পাঠায়, অথবা যে পোস্টম্যান সে যদি এইটা লিখিতভাবে দেয় যে ডিফেন্ডেন্ট সুমন অ্যাকসেপ্ট করতে রিফিউজ করছে বা সুমন অ্যাকসেপ্ট করে নাই, এই ক্ষেত্রে মনে করা হয় বা ধরে নেওয়া হবে যে এই সুমনটা ডিউলি সার্ভড হয়েছে। এবং যদি এমনও হয় যে কোর্টের কাছে 30 দিনের মধ্যে ওই অ্যাকনোলেজমেন্ট বা স্বীকারোক্তির নামাটা যদি না আসে, মধ্যপথে যদি হারাই যায় এমন হয় যদি, তাইলেও ধরে নেওয়া হবে যে ডিউলি সার্ভড হয়েছে, যদি এটা প্রিপেড থাকে এবং যদি অ্যাড্রেস ঠিকঠাক মতো আগে দেওয়া থাকে। তাইলে এই ক্ষেত্রে কোর্ট ধরে নেবে যে এটা ডিউলি সার্ভড হয়েছে, সেটা 30 দিনের মধ্যে যদি কোর্টের কাছে নাও আসে। সাবস্টিটিউটেড সার্ভিস অফ সুমন্স, যদি এমন দেখা যায় যে ডিফেন্ডেন্ট সে সুমন রিসিভ করবে না, এই জন্য সে যেই জায়গায় থাকে বা যেই জায়গায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে ওই জায়গা থেকে পলাই বেড়াইতেছে বা নিজেরা আনঅ্যাভেলেবেল রাখতেছে, অথবা স্বাভাবিক যে প্রসেস, স্বাভাবিক প্রসেসের মাধ্যমে বা অর্ডিনারি ওয়েতে তাকে সুমন সার্ভিস করা যাচ্ছে না, তো এই ক্ষেত্রে সুমনটা এইভাবে সার্ভ করা হবে যে কোর্ট প্রাঙ্গণে কোনো একটা সাধারণ জায়গায়, সুবিধাজনক জায়গায় যেখান থেকে সহজেই মানুষের চোখে পড়ে এমন একটা জায়গায় ওই সুমন্সের একটা কপি ওইটা ঝুলাই দিতে হবে। অথবা কোর্ট প্রাঙ্গণ অথবা ওই লোক শেষ যেই জায়গায় বাস করতো অথবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো এমন একটা প্রাঙ্গণে কোথাও একটা ঝুলাই দিতে হবে। আর যদি এই যে সাবস্টিটিউটেড যে সুমন, এইটা কোনো একটা পত্রিকার মাধ্যমেও দেওয়া যেতে পারে। পত্রিকার মাধ্যমে যদি দেওয়া হয়, ওই পত্রিকাটা অবশ্যই ডিফেন্ডেন্ট লাস্ট যে জায়গায় বাস করতো অথবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো ওই এলাকায় সার্কুলেট হওয়া লাগবে, মানে ওই এলাকায় প্রচলিত একটা পত্রিকায় বিজ্ঞাপনটা দেওয়া লাগবে। এবং বিজ্ঞাপনটা দেওয়ার ক্ষেত্রে সময় এবং কবে আসবে কোর্টে উপস্থিত হওয়ার জন্যই সময় টময় ঠিক করে দেওয়া থাকবে। আর যদি এই সাবস্টিটিউটেড সুমন ইস্যু করা হয় তাইলে ধরে নেওয়া হবে যে এইটা ডিফেন্ডেন্টকে ইন পার্সন যদি সুমনটা সার্ভিস করা হয় তাহলে যে ইফেক্ট হইতো এখানেও সেম ইফেক্ট হবে। এবং এইখানে যে ডেট ফিক্স করা হবে ওই ডেট অনুযায়ী ধরে নেওয়া হবে যে যে ডিফেন্ডেন্ট উনি কোর্টে উপস্থিত হবে। সার্ভিস অফ সুমন্স ইন স্পেশাল কেসেস, কিছু স্পেশাল সিচুয়েশন বর্ণনা করা আছে, যেসব সিচুয়েশনে কীভাবে সুমন সার্ভিস করা হবে সেই ব্যাপারে এখানে বলা আছে। যেমন যদি ডিফেন্ডেন্ট ওই কোর্টের জুরিসডিকশনে না থাকে অন্য কোনো একটা কোর্টের জুরিসডিকশনের মধ্যে থাকে, তাইলে কিভাবে সুমন সার্ভিস করা হবে। তাইলে যেই কোর্টের জুরিসডিকশনের মধ্যে ওই লোক বাস করে বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে সেই কোর্টে, যেই কোর্ট কর্তৃক সুমন ইস্যু করা হবে সেই কোর্টের অফিসার অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যেমন অর্ডার 5 রুল 9-তে দেওয়া আছে, বর্ণনা করা আছে, ওইভাবে ওই কোর্টে সুমনটা দেয়া হবে, ওই কোর্টে সুমনটা পাঠানো হবে এবং ওই কোর্ট
একেবারে নিজের মতো করে সুমনটা সার্ভিস করবে। যদি এই সুমনটা তার নিজের হইতো তাইলে সে যেভাবে যেভাবে প্রসিডিংস চালাইতো সেই একইভাবে এইটা প্রসেস করবে এবং এই সংক্রান্ত যেসব ডিটেলস সে রেকর্ড করবে, এই সব কিছু যেই কোর্ট এই সুমনটা ইস্যু করছে ওই কোর্টে পাঠাবে। আর যদি ডিফেন্ডেন্ট যদি ওই সময় প্রিজনের মধ্যে থাকে, জেলের মধ্যে থাকলে তাইলে তাকে অবশ্যই পোস্টের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই জেলে পাঠাতে হবে। এইটা মূলত হচ্ছে গিয়া পাঠানো হবে ওই লোকের কাছে যে ওই সময় ওই প্রিজনের ইনচার্জে থাকবে বা জেলার বলি যারে আমরা, ওনার কাছে পাঠানো হবে। ওনার কাছে পাঠাইলে তাইলে এই সুমনটা ডিউলি সার্ভড হিসেবে ধরে নেওয়া হবে। ডিফেন্ডেন্ট যদি বাংলাদেশের বাইরে থাকে এবং বাংলাদেশে তার পক্ষে এই সুমন রিসিভ করার জন্য কোনো এজেন্ট যদি না থাকে, তাইলে যদি সে যেখানে বাস করে সেই জায়গার সাথে বাংলাদেশের পোস্টাল কমিউনিকেশন থাকে, তাইলে কোর্ট তাকে পোস্টের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুমন সার্ভিস করবে। অথবা এমনও হইতে পারে যে যদি প্লেনটিফ চায়, প্লেনটিফের আবেদনের পরিপ্রেক্ষিতে তার নিজের খরচায় কোর্ট তাকে ডিরেক্ট করবে যে ফ্যাক্স মেসেজের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে এই সুমনটা ডিফেন্ডেন্টের কাছে সার্ভিস করা হবে। সার্ভিস ইন ফরেন টেরিটরি থ্রু পলিটিক্যাল এজেন্ট অর কোর্ট, যদি কোনো ফরেন টেরিটরিতে বাংলাদেশের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোনো কোর্ট থাকে বা কোনো পলিটিক্যাল এজেন্ট থাকে, তাইলে ওই পলিটিক্যাল এজেন্ট অথবা কোর্টের কাছে যদি পোস্টের মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে যদি এই সুমনটা পাঠানো হয় এবং ওই পলিটিক্যাল এজেন্ট বা কোর্ট যদি এইটা অ্যাকসেপ্ট করে, তাইলে ধরে নেওয়া হবে যে সুমন ডিউলি সার্ভড হয়েছে। অথবা যদি সরকার অফিসিয়াল যে গেজেট আছে সেইখানে একেবারে ডিক্লেয়ার করে দেয় যে কোনো একটা ফরেন কোর্ট এই ক্ষেত্রে যদি সুমন সার্ভিস করে, তাইলে এবং সুমন সার্ভিস করার পরে যদি একটা নোট পাঠায় ব্যাক করে যে হ্যাঁ সুমনটা সার্ভিস করা হয়েছে, তাইলে এই ক্ষেত্রে সুমনটা ডিউলি সার্ভ হয়েছে বলে ধরে নেওয়া হবে। আর এমন কোনো কোর্ট যদি একটা এন্ডোর্সমেন্ট পাঠায় এই মর্মে যে সুমনটা ডিউলি সার্ভড হয়েছে, তাইলে ওই এন্ডোর্সমেন্টারে যে সুমন সার্ভিসের ক্ষেত্রে একটা এভিডেন্স হিসেবে ধরে নেওয়া হবে যে ডিফেন্ডেন্টকে এই যে সুমনটা ডিউলি সার্ভ করা হয়েছে। এই সুমনটা যদি কোনো একজন পাবলিক অফিসার অথবা কোনো রেলওয়ে কর্মকর্তার বিরুদ্ধে ইস্যু করা হয়, তাইলে ওই রেলওয়ে বা পাবলিক অফিসার ওনার যে হেড অফিস ওইখানে যদি সুমনটা পাঠানো হয়, তাইলে এইটা সব থেকে সুবিধাজনক হিসেবে ধরে নেওয়া হবে। হেড অফিসে পাঠানো হবে, প্লাস হচ্ছে গিয়া ওই ডিফেন্ডেন্টের বা পাবলিক অফিসার বা রেলওয়ে কর্মকর্তার নিজের কাছে রাখার জন্য একটা সুমনের কপি দিতে হবে। আর যদি এইটা আর্ম ফোর্সের ক্ষেত্রে হয়, কোনো একজন যদি সেটা আর্মি বা নেভি বা এয়ারফোর্সের কোনো একজন কর্মকর্তার বিরুদ্ধে যদি সুমন ইস্যু করা হয়, সেক্ষেত্রে তার যে কমান্ডিং অফিসার ওনার কাছে পাঠাতে হবে এবং সাথে ওই ডিফেন্ডেন্টের কাছে রাখার জন্য বা রিটেন করার জন্য সুমন্সের একটা কপি দিতে হবে। আর সার্ভিস অফ ফরেন সুমন্স, যদি কোনো একটা ফরেন কোর্ট কোনো একটা সুমন অথবা যে কোনো প্রসিডিংস এইটা বাংলাদেশে ইস্যু করতে চায়, তাইলে বাংলাদেশের একটা কোর্টের কাছে পাঠাইবে এবং বাংলাদেশের ওই কোর্ট এই সুমনটা নিজেদের হইলে যেভাবে তারা সার্ভ করতো ওই ফরেন কোর্টের সুমনটাও সে একইভাবে সার্ভ করবে। এবং এখানে একটা শর্ত হচ্ছে গিয়া অবশ্যই ওই কোর্টটা এই মর্মে সেকশন 29-এর আন্ডারে অ্যাপ্লিকেবল হবে বইলা যদি বাংলাদেশ সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে ঘোষণা দেয়, তাইলেই কেবলমাত্র ওই কোর্টটা ফরেন সুমন্স ইস্যু করতে পারবে বা সার্ভ করতে পারবে। এই যে এক্সেপশনাল কেসগুলো যে অর্ডার 5 রুল 24, 27 বা 28-এর মধ্যে বলা হইল, যেমন যদি কোনো ডিফেন্ডেন্ট যদি প্রিজনে থাকে অথবা সে যদি একজন পাবলিক অফিসার হয় বা রেলওয়ে কর্মকর্তা হয় অথবা সোল্ডার হয়, তাইলে এই ক্ষেত্রে যেভাবে সুমনটা সার্ভিস করা হবে মানে প্রিজনের ইনচার্জের কাছে অথবা এই যে পাবলিক অফিসার বা রেলওয়ে কোম্পানির যে হেড অফিস অথবা সোল্ডারের যে কমান্ডিং অফিসার এদের কাছে যে সুমনটা ইস্যু করা হবে এবং এরা এই সুমনটা সার্ভ করার জন্য বাধ্য থাকবে এবং এইটার একটা
রিটেন অ্যাকনোলেজমেন্ট তারা দিবে কোর্টের কাছে যে এটা সুমনটা ডিউলি সার্ভ হয়েছে, এবং এই যে অ্যাকনোলেজমেন্ট সিগনেচার এইটা এভিডেন্স হিসেবে কাজ করা হবে যে সুমনটা সার্ভ করা হয়েছে। আর যদি এমন হয় যে সুমন সার্ভিসটা ইম্পসিবল হয়, তাইলে ওই লোক যার কাছে সুমনটা পাঠানো হয়েছে সেই কোর্টের কাছে ফুল স্টেটমেন্ট সহকারে কী জন্য তাকে পাঠানো হইলো না বা পাঠানো গেল না এইটা লিখিতভাবে কোর্টের কাছে দেবে, এবং ওই যে লিখিতভাবে স্টেটমেন্টটা দেবে সেই স্টেটমেন্টটা তোমার কোর্টে এটা সুমনের নন সার্ভিসের জন্য এভিডেন্স হিসেবে কাজ করবে। সাবস্টিটিউশন অফ লেটার ফর সুমন্স, এই সুমন্সের পরিবর্তে কিছু বিশেষ মানুষজনরে লেটার দেওয়া যাইতে পারে, যে এটা কোর্টের সিল সহকারে প্লাস জাজ থাকবে বা ওই অফিসারের সিগনেচার সহকারে তাকে পাঠানো হবে, এবং শুধুমাত্র তখনই পাঠানো হবে যদি কোর্ট মনে করে যে সে এই সুমনের পরিবর্তে যেটি পাওয়ার মতো যথেষ্ট যোগ্য এবং সে ওই রকমের র্যাঙ্কে বিলং করে, তাইলে স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে বা পোস্টের মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যম যেটা কোর্ট ফিট মনে করে সেই মাধ্যমে ওই লোকের কাছে এই লেটারটা পাঠানো যাইতে পারে সুমন্সের পরিবর্তে। অথবা যদি এমন হয় যে ওই ডিফেন্ডেন্টের পক্ষে কোনো এজেন্ট থাকে এই সুমনটা রিসিভ করার জন্য, তাইলে ওই সুমনের কাছে ওই এজেন্টের কাছে এই সুমনটা পাঠাইতে পারে কোর্ট। আর এই সার্ভিস অফ সুমন তখনই কমপ্লিট ঘোষণা করা হবে যখন অর্ডার 5-এর মাধ্যমে যেসব মোড বলা হয়েছে, যেসব মেথড বলা হয়েছে, এইসব মেথড অ্যাপ্লিকেবল করে বা অ্যাপ্লাই করে যদি সুমনটা আসলে পাঠানো হয়। সিপিসির আন্ডারে যেসব প্রক্রিয়ায় সুমন সার্ভিস করা যাবে সেই সব সার্ভিসিংয়ের জন্য বা প্রসিডিংসের জন্য অবশ্যই যার পক্ষে এই সুমনটা ইস্যু করা হচ্ছে, যেমন যদি ডিফেন্ডেন্টকে পাঠানো হয় তাইলে প্লেনটিভের খরচা এটা পাঠানো হবে, এবং এই খরচ বিয়ার করার জন্য প্লেনটিভকে এই সুমন ইস্যু করার আগে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তাকে অবশ্যই কোর্ট ফি পে করতে হবে। আর এইখানে সব অর্ডার, নোটিশ বা ডকুমেন্ট যেটা সিপিসির আন্ডারে প্রয়োজন সেইটা এই সিপিসির যেসব রুলস আছে সেই রুলস মাইনেই সার্ভ করা হবে। সে যে বিষয়টা বলা আছে যে এই নোটিশ সার্ভ করার জন্য বা ডকুমেন্ট সার্ভ করার জন্য যে সবসময় কোর্টই এইটা ইস্যু করবে এমন নাও হইতে পারে। অনেক সময় যখন অরিজিনাল সিভিল জুরিসডিকশন এক্সারসাইজ করতে যায় হাইকোর্ট, তখন ম্যাট্রিমোনিয়াল প্রসিডিং, টেস্টিমেন্টারি বা ইনস্টেট জুরিসডিকশনের ক্ষেত্রে চাইলে লয়ার বা লয়ারদের আন্ডারে নিয়োগপ্রাপ্ত কেউ এটা সার্ভ করতে পারে। কিন্তু এখানে এক্সেপশন আছে যে যখন কোনো একজন ডিফেন্ডেন্টের কাছে সুমন দেওয়া হবে অথবা রিটের এক্সিকিউশনের জন্য এই নোটিশ দেওয়া হবে অথবা রেসপন্ডেন্টের কাছে এই নোটিশ দেওয়া হবে, তখন অ্যাডভোকেট রেডি করতে পারবে না, এটা কোর্টের মাধ্যমেই করতে হবে।